আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ জাভেদ ইকবাল রূপম এবং আমার বন্ধু স্থপতি মোহাম্মদ ফয়সাল সাবরি। বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব আরও পাকাপোক্ত হলো একসাথে আমরা যখন আমাদের আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম ভেক্টর প্লিন প্রতিষ্ঠা করার মাধ্যমে। সেই থেকে একটু একটু করে ভেক্টর প্লিনকে সাথে নিয়ে আমাদের পথ চলা শুরু হয় 2017 সাল থেকে। একটা কথা জানিয়ে রাখি, আমরা দুই বন্ধুই কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমাদের দুজনের বাবাই 1971 সনে ফ্রন্টলাইনে যুদ্ধ করেছিলেন, যার কারণে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের সময়কার কথাগুলো শুনেই আমরা বড় হয়েছি। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা আমাদের বুকে লালন করি। 2021 সালের দিকে আমরা ফেনী বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স প্রজেক্টটা করার জন্য প্রস্তাবনা পাই। মনের ভেতর থেকে সবসময় একটা তাড়না আমাদের কাজ করে, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার। কতজন মানুষের আত্মত্যাগ জড়িয়ে আছে এখানে, এই ব্যাপারটা আমাদের সবসময় আলোড়িত করে। আমরা প্রত্যক্ষদর্শীদের থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে ফেনী কলেজ 1971 সালের দিকে মুক্তিযোদ্ধার সময় টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো এবং মানুষজনকে এখানে গোল পোস্টে ঝুলিয়ে গুলি করে রক্তাক্ত করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারা হতো। এটা খুবই হৃদয় বিদারক দৃশ্য ছিল আমাদের জন্য। প্রথমত মূল স্মৃতিস্তম্ভর যে পরিকল্পনাটা আমাদের আসে যে আমরা কিভাবে এটা ডিজাইন শুরু করব মূল স্মৃতিস্তম্ভটা, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো যেখান থেকে আমরা অনুপ্রেরণাটা পাই সেটা হচ্ছে ফেনী কলেজে একটা নাটক খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে গোল পোস্ট। এবং গোল পোস্ট নাটকটা মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে ফেনীর মানুষের যেটা প্রাণ দিয়েছিল এইখানে সেটাকে কেন্দ্র করে উজ্জীবিত করে এবং তখনকার সময়ের ভয়াবহতা বেসিক্যালি এই গোল পোস্ট নাটকে তুলে ধরে। তো যার কারণেই আমরা তখন চিন্তা করেছিলাম যে কনসেপচুয়ালি যে গোল পোস্টটাই কেন না আমাদের মূল স্মৃতিস্তম্ভের সাথে আসতে পারে। তো আমরা তখন চিন্তা করলাম যে মূল স্মৃতিস্তম্ভকে হত্যাযজ্ঞের কেন্দ্রবিন্দু যেহেতু গোল পোস্ট ছিল, তো গোল পোস্টের আদলে দুপাশে দুটা সুউচ্চ দেয়াল আমরা নির্মাণ করি, যেটা নীরবতা এবং নিস্তব্ধতার প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। সম্মুখের দেয়াল গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ক্ষতবিক্ষত দেয়াল, যা হচ্ছে মানে তৎকালীন সময়ের ইতিহাসটাকে প্রতিফলন করে যে কি পরিমাণ নির্মমতা হয়েছিল, এবং ওটা কালো রং করা হয়েছিল যেহেতু এটা শোকের প্রতীক। এবং দুপাশের দেয়াল হতে দেখা যাচ্ছে স্ট্রিং দিয়ে ঝুলন্ত 6টা সিলিন্ডার আমরা দেখতে পারি, এবং এই সিলিন্ডারগুলো হচ্ছে অমর শহীদের প্রতিরূপ হিসেবে ব্যবহার করা হয়। এবং এইগুলাকে আমরা বিভিন্ন ফেজে নামকরণ করি তখন। একটা হচ্ছে যে চেতনা, জাগরণ, সংগ্রাম, বেদনা, জয় এবং স্বাধীনতা। এবং আরেকটা জিনিস, এই যে 6 জনের যে 6টা আমরা আপনার পার্ট বললাম, এই 6টা পার্ট আমরা আরেকটাভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ফেনী মুক্ত দিবস 6 ডিসেম্বর 1971 সালে 6 ডিসেম্বর ফেনী মুক্ত হয়। সেটাও আমাদের মাথায় ছিল, কনসেপ্টে আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করি। এবং লোহিত পানির ধারা নিচে যেটা, সেটা হচ্ছে যে অমর ইতিহাসের রূপটাকে বেসিক্যালি আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে 3টা একাডেমিক বিল্ডিং আছে। বিল্ডিংগুলো হওয়ার কারণে পিছনের জায়গাটা, বধ্যভূমির যে মেইন জায়গাটা, ওই জায়গাটা ভাগাড় হিসেবে পড়ে যায়, আনইউজড এবং খুবই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমরা শুরুতে যখন ডিজাইন করতে আসি, সাইট ভিজিটে আসি, তখন এই জায়গাগুলা খুবই পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এই জন্য যেটা চিন্তা করেছিলাম যে অত্র এই যে এল শেপের যে জায়গা, যেটা এটাকে নিয়েই আমরা বেসিক্যালি ফোকাস ছিলাম যে এই জায়গাটাকে নিয়ে আমরা আসলে কি করতে পারি। তো আমরা কলেজ এন্ট্রি থেকে এদিকে সোজা গিয়ে আমরা একটা জোনিংয়ের আওতায় আনি এই পুরা জায়গাটাকে। সেটা দেখা যাচ্ছে কি যে আমরা হচ্ছে যে এতটুক পর্যন্ত হচ্ছে যে একটা জোন, এরপরে যে জোনটা সেটা হচ্ছে এতটুক পর্যন্ত আমরা একটা জোনের আওতায় আনি, এবং বাকি জোন যেটা এটা একটা, এবং সর্বশেষ এইটা, এই 4টা জোন। এই ওয়াক টু রিমেম্বার বলতে আমরা যেটা বুঝিয়েছি, আমরা হচ্ছে যে ফার্স্টে যে এমন একটা পাথওয়ে আমরা নির্মাণ করব যেটা হচ্ছে মূল স্মৃতিস্তম্ভের দিকে যাবে, মানে এটা হচ্ছে আমরা স্মৃতিচারণ করব। ওয়ালস অফ সাইলেন্স হচ্ছে যেটা হচ্ছে নীরবতার দেয়ালটা প্রতিফলিত হবে, ইতিহাসের যে ঘটে যাওয়া যে ঘটনাটা ঘটেছে সেটা প্রতিফলন ঘটাবে।
3 নম্বরে যেটা সেটা হচ্ছে রিকলিং দ্য হিস্ট্রি, সেটা হচ্ছে ইতিহাসটাকে আমাদেরকে স্মরণ করবে। আর 4 নম্বরটা জার্নি অফ ফ্রিডম, যেটা হচ্ছে মুক্তির পথে স্বাধীনতার যাত্রা। এমফি থিয়েটারের গল্পটাও আসছে একটু অন্যভাবে। 1971 সালে যখন যারা মুক্তিযোদ্ধারা ছিল তারা দেখা যেত কি কোনো একটা লিডারের নির্দেশনা দিয়ে হয়তোবা তারা চলতো অথবা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, একসাথে গোলাকার হয়ে বসে রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে হয়তোবা খবর শুনতো কিংবা মুক্তির গানগুলা শুনতো। ওই কনসেপ্ট থেকে বেসিক্যালি আমরা এমফি থিয়েটারটা এখানে রিপ্লেস করার চেষ্টা চিন্তা ভাবনা করি আর কি, এবং যেটাকে আমরা নাম দিচ্ছি রিকলিং দ্য হিস্ট্রি। এখন যদি আমরা বর্তমান সময়ে যদি চিন্তা করি, এখানে বর্তমান সময়ে স্টুডেন্টরা পারফর্ম করছে, কোনো সাংস্কৃতিক কর্মীরা এসে এখানে পারফর্ম করছে, ফেনী সর্বস্তরের মানুষকে এনগেজ করছে। এই ব্যাপারটা আমরা চেয়েছিলাম, যাতে করে ফাংশনগুলো যাতে খুব সুন্দরভাবে যাতে গুছানো হয় এবং ঠিকঠাকভাবে যাতে মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে। রিকলিং দ্য হিস্ট্রির পরে আমরা সর্বশেষ যেটা হচ্ছে মুক্তির পথে যাত্রা, জার্নি অফ ফ্রিডম। এইখানে সর্বশেষে সেটা হচ্ছে একটা জাতীয় পতাকা আছে, কিন্তু আমরা ওই জাতীয় পতাকা পর্যন্ত যেতে হলে এটাকে আমরা একটা জিগজ্যাগ পথ করেছি। এই জিনিসটা জিগজ্যাগ করার কারণ হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধার সময় পথটা না সুগম ছিল না, ওই স্বাধীনতা অর্জনের পথটা সুগম ছিল না দেখেই আমাদের পথটা জিগজ্যাগ হয়েছে। এবং জিগজ্যাগের সর্বশেষে গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা পতাকার প্ল্যাটফর্ম এবং একটা বাংলাদেশের মানচিত্র। কারণ এটা দেওয়ার মেইন যেটা আমাদের থিম ছিল এই পতাকা এবং এই মানচিত্রের জন্যই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে একটু হলেও ভাবাবে। এবং এই জিগজ্যাগ পথে যাওয়ার পথে 4টা মনুমেন্টাল প্লাক পড়ে, যেটা এই 4টা মনুমেন্টাল প্লাকে আমরা ফেনীর বধ্যভূমির ইতিহাস এবং ফেনীর মানচিত্র এবং তৎকালীন সময় ঘটে যাওয়া কিছু ঘটনা, সেই সাথে বাংলাদেশের ম্যাপ, আমরা এগুলা ডিসপ্লে করার ব্যবস্থা করি। আমরা যখন প্রথম এখানে ডিজাইন করতে আসি, সাইট পরিদর্শন করতে আসি, আমরা চিন্তা করলাম যে কেননা জায়গাটাকে স্মৃতির সাথে সাথে ডিজাইন দিয়ে জায়গাটাকে আমরা ইন্টারেস্টিং করে তুলি। যেমন আমরা ওয়াকওয়েতে দুপাশে মনুমেন্টাল কিছু নাম ফলক দিয়েছি, যেখানে ইতিহাসের ওই সময়কার কিছু ছোট গল্প, ওই সময়কার মুক্তিযোদ্ধাদের নাম, 31 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম এবং ফেনীর যেই চিত্র ছিল ওগুলা ফুটে উঠেছে। একই সাথে এখানে একটি ছোট অ্যাম্ফিথিয়েটার তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধভিত্তিক কোনো প্রামাণ্য চিত্র অথবা মুক্তিযোদ্ধাভিত্তিক কোনো আলোচনা, এই ধরনের প্রোগ্রামগুলো যেন অনুষ্ঠিত হয়। মুক্তিরও মন্দিরও সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। এটা হচ্ছে বধ্যভূমি স্মৃতিস্তম্ভের একটা দেয়ালে লেখা আছে, এবং আরেকটা দেয়ালে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। মুক্তিরও মন্দিরও সোপানো তলে ছিল একটা বিপ্লবের গান। তো আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, সুদূর থেকে মানুষজন যদি দাঁড়িয়ে দেখে যে এটা ঢাকা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই বধ্যভূমির জায়গাটা একদম পরিষ্কারভাবে দেখা যায়। এই পরিষ্কারভাবে দেখা যাওয়ার কারণেই মানুষজন যাতে বুঝতে পারে এইটা যে একটা হিস্ট্রিক্যাল প্লেস এবং সুদূর থেকে এই বধ্যভূমি তাদেরকে ডাকছে এইটার ইতিহাস জানার জন্য, যেটা আমাদের কনসেপ্ট হিসেবে মূলত কাজ করে। আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এটা আমরা যে অর্থে ব্যবহার করেছিলাম, তরুণ প্রজন্ম যাতে এই লাইনটুকু দেখে আমাদের স্বাধীনতার গুরুত্বটা অনুধাবন করতে পারে। তো আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল, কিভাবে এই জায়গাটাকে আমরা লাইভ করতে পারি, যে মানুষজনকে এখানে আনতে পারি, এটা আমাদের শুরু থেকেই একটা ভাবনা ছিল। এবং এখানে একটা ব্যাপার ছিল, আশেপাশে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো আছে ওদের নিজস্ব কোনো ড্রেনেজ লাইন তো ছিল না, তাদের সকল ড্রেনেজের জিনিসপত্র, যেগুলা অপরিষ্কার জিনিসপত্র যেগুলো আছে, অপরিচ্ছন্ন জিনিসগুলা সব এই বধ্যভূমিতে ফেলা হতো। আমাদেরকে পরবর্তীতে হচ্ছে একটা ড্রেনেজ লাইন করে নিতে হয়েছে এবং প্রত্যেকটা আবাসিক ভবনে নেটের ব্যবস্থা করতে হয়েছে,
যাতে করে কোনো ধরনের ময়লা এই বধ্যভূমিতে যাতে না পড়ে। মূল স্মৃতিস্তম্ভের দিকে যদি আমরা একবার আসি, সেখানে আমরা দেখি কালো দেয়াল সম্বলিত, যেখানে হচ্ছে যে গুলির চিহ্ন রয়েছে, যেটাকে আমরা প্রতীকী অর্থে বুঝিয়েছি, সেখানে 71টা ছিদ্র রয়েছে। এই 71টা ছিদ্র আমরা বুঝিয়েছি 1971কে রিপ্রেজেন্ট করে, এবং কালো শোকের প্রতীক, যার কারণে ওই শোকটা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। স্বাধীনতার 52 বছর পর ফেনী কলেজ বধ্যভূমি করার যে প্রচেষ্টা এবং যে প্রয়াস, এটা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। এই পুরো জায়গাটাকে আমরা এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি যাতে করে প্রত্যেকটা মানুষ এখানে সংস্কৃতি চর্চা, স্কুল কলেজের ছেলেমেয়েরা এসে তাদের নিজেদের মনন চর্চা সব কিছু যাতে একসাথে যাতে করতে পারে, এবং স্বাধীনতাকে পাশাপাশি রেখে যাতে তারা নিজেদেরকে আরও প্রাণবন্তভাবে বিকশিত যাতে করতে পারে, এই বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স অবশ্যই আমি আশা করি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।